আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে রেডিও তেহরানের বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সিরিয়ার উত্তরাঞ্চলে তাকফিরি জঙ্গিদের বড় ধরনের হামলা, হামা থেকে সেনা প্রত্যাহারের দাবি প্রত্যাখ্যান দামেস্কের, ইরানি কনসুলেটে হামলার নিন্দায় তেহরান। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের গাড়িতে ইসরায়েলি বোমাবর্ষণের জের ধরে সংগঠনটির কার্যক্রম স্থগিত, গাজা জুড়ে 100 ফিলিস্তিনির শাহাদাত। বাংলাদেশে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দিল হাইকোর্ট। তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবুর সহ দণ্ডিত সব আসামি খালাস। এবং ভারতের দিল্লি রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি এককভাবে লড়াই করবে বলে ঘোষণা দিলেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। সিরিয়ার উত্তরাঞ্চলীয় হামা শহর থেকে সেনা প্রত্যাহার করার গুজব নাকচ করে দিয়েছে দেশটির সরকার। দামেস্ক বলেছে, সিরিয়ার সেনাবাহিনী সন্ত্রাস বিরোধী যে সফল যুদ্ধ চালাচ্ছে তার বিরুদ্ধে মিডিয়া যুদ্ধের অংশ হিসেবে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে, সেনাবাহিনী হামা শহরের উত্তর ও পূর্ব অংশের শহরতলিতে অবস্থান নিয়েছে। এছাড়া হামার আশেপাশের শহরগুলোতে জঙ্গিরা অনুপ্রবেশ করতে পারেনি। এ কারণে বিরোধীদের গণমাধ্যমে প্রকাশিত গুজবে কান না দিতে সিরিয়ার জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া যুদ্ধক্ষেত্রের ভিডিও ফুটেজেও দেখা গেছে সিরিয়ার সেনাবাহিনী হামা শহরে নিজেদের উপস্থিতি নিশ্চিত করছে। সিরিয়ার সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে, দেশের জনগণ ও সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। আমাদের সেনাবাহিনী তাদের দেশকে সব ধরনের সন্ত্রাসবাদ থেকে রক্ষা করতে বদ্ধপরিকর বলে দামেস্ক মন্তব্য করেছে। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরে ইরানি কনসুলেট ভবনে উগ্র তাকফিরি সন্ত্রাসীরা যে হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই শনিবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন। তিনি বলেন, গত বুধবার থেকে সিরিয়ার আলেপ্পো শহরে উগ্র তাকফিরি জঙ্গিদের হামলার সময় নগরীর ইরানি কনসুলেট আক্রান্ত হয়েছে। তবে হামলার ধরন বা সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি কোনো বিবরণ না দিয়ে বলেছেন, কনসুলেটের সব কূটনীতিক ও কর্মী নিরাপদ ও সুস্থ রয়েছেন। হায়াত তাহরির আশ-শামের তাকফিরি সন্ত্রাসীরা গত বুধবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো ও ইদলিব প্রদেশে বড় ধরনের হামলা চালায়। তারা দুই প্রদেশের বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছে বলে বিভিন্ন রিপোর্টে জানা গেছে। এরপর সিরিয়ার সেনাবাহিনী ওইসব এলাকা পুনরুদ্ধারের চেষ্টা শুরু করেছে এবং এর ফলে দুই পক্ষের মধ্যে তুমুল প্রাণঘাতী সংঘর্ষ চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি সিরিয়ার উত্তরাঞ্চলে উগ্র তাকফিরি জঙ্গিদের আবার মাথাচাড়া দিয়ে ওঠার প্রতি ইঙ্গিত করে বলেছেন, সিরিয়ার সরকার ও সেনাবাহিনীর পক্ষে ইরান কঠোর অবস্থানে থাকবে। তিনি আজ তেহরানে ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের একথা জানান। আরাকচি বলেন, তিনি ইসলামী প্রজাতন্ত্রী ইরানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে সিরিয়ায় সফরে গেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দেন, সিরিয়ার সরকার ও সেনাবাহিনীর প্রতি তাদের কঠোর সমর্থন থাকবে। তিনি বলেন, তাদের কাছে ইহুদিবাদ ইসরায়েল ও তাকফিরি সন্ত্রাসীদের মধ্যে কোনো পার্থক্য নেই। আরাকচি বলেন, আমরা মনে করি গাজা ও লেবাননে ইহুদিবাদ ইসরায়েল পরাজিত হওয়ার পর শত্রুরা এখন এসব জঙ্গি গোষ্ঠীর মাধ্যমে গোটা পশ্চিম এশিয়া অঞ্চলকে নিরাপত্তাহীন করা অশুভ লক্ষ্য বাস্তবায়ন করতে চায়। সিরিয়ার সেনাবাহিনী অতীতের মতোই উগ্র জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হবে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েল আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের একটি গাড়িতে বোমাবর্ষণ করার পর গাজায় নিজের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। শনিবার দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় গাড়িটি লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের বিমান হামলায় গাড়িটির 5 আরোহীর সবাই নিহত হন, যাদের মধ্যে 3 জনই ছিলেন
সেন্ট্রাল কিচেনের কর্মী। শনিবারই ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এক বিবৃতিতে জানিয়েছে তারা এই মুহূর্তে গাজায় তাদের তৎপরতা স্থগিত রাখছে। গাজার সিভিল ডিফেন্স বিভাগের প্রধান মাহমুদ রাসেল বলেছেন, খান ইউনিসে দাতব্য প্রতিষ্ঠানটির গাড়িতে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের লোগো লাগানো ছিল এবং তা আকাশ থেকে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছিল। উল্লেখ্য, এই দাতব্য প্রতিষ্ঠানটি কঠোর ইসরায়েলি অবরোধে আক্রান্ত গাজা উপত্যকার অভুক্ত মানুষদের রান্না করা খাবার পরিবেশন করে আসছিল। এটির গাড়িতে হামলা চালিয়ে যুদ্ধাপরাধী ইসরায়েলি সেনারা মূলত গাজাবাসীকে আরও বেশি অভুক্ত রেখে হত্যা করার দুষ্টু মানসিকতা প্রকাশ করল। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে শরণার্থী শিবিরে ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত মানুষের উপর বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি বিমান বাহিনী। এতে 17 জন সহ গত 24 ঘণ্টায় প্রায় 100 জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। কাতার ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় খাদ্য সহায়তার জন্য অপেক্ষায় থাকা অন্তত 17 ফিলিস্তিনি এবং ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিলড্রেনের 4 জন কর্মী নিহত হন। ইসরায়েলি বাহিনী উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরেও ভয়াবহ হামলা চালিয়েছে। ওই বিমান হামলাতে কমপক্ষে 40 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া গাজা শহরের পশ্চিমে আল রিমাল পাড়ায় কাহিল পরিবারের বাড়িতে 13 জন শহীদ। খান ইউনিসের দক্ষিণে কিজান আল নাজ্জারে ময়দা নেয়ার সময় একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় 11 জন শহীদ হন। গাজা শহরের পূর্বে সুজাইয়া পাড়ায় রজব পরিবারের বাড়িতে হামলায় 8 জন শহীদ এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের বিশাল পতাকা নিয়ে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালিত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন। আন্তর্জাতিক ফিলিস্তিন দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, ফুলার রোড, শহীদ মিনার হয়ে পুনরায় রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ করেন। 1977 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ প্রতি বছর 29 নভেম্বর ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে আন্তর্জাতিক এ দিবসটি পালনের আহ্বান জানায়। ফিরছি বিশ্ব সংবাদে। বাংলাদেশের রাজধানীতে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের রায় অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। ফলে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন। আজ হাইকোর্টের একটি বেঞ্চ আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন বা ডেথ রেফারেন্স বা আপিল আবেদনের উপর শুনানি শেষে এ আদেশ দেন। 2004 সালের 21 আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে দলটির নেতাকর্মী সহ 24 জন নিহত হন। এ ঘটনায় করা মামলায় 2018 সালের 10 অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষামন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। ভারতের দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি একাই লড়বে বলে ঘোষণা দিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আগামী বছর 2025 সালের ফেব্রুয়ারির আগেই দিল্লির বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, আর তাতে একাই লড়বে আম আদমি পার্টি। আজ এমনই ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়ে দিলেন, ইন্ডিয়া জোট নয়, একাই লড়বে আম আদমি পার্টি। এই প্রথম কেজরিওয়াল এমন সিদ্ধান্ত নিলেন। তার এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মনে করা হচ্ছে এর ফলে বড়সড় ধাক্কা খেল বিরোধী ইন্ডিয়া জোট। এর আগে 2024 সালের লোকসভা নির্বাচনেই পাঞ্জাবে 13টি কেন্দ্রের সবকটিতেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কংগ্রেস জোট করতে চাইলেও সেই প্রস্তাবে সাড়া দেননি আপ সুপ্রিমো। একই অবস্থা দেখা যায় হরিয়ানাতেও। সেখানে বিধানসভা নির্বাচনে বারবার আলোচনা হলেও আসন ভাগাভাগিতে মতানৈক্য থাকায় জোট সম্ভব হয়নি। এবার দিল্লিতেও একলা চলো নীতি নিলেন কেজরিওয়াল।
জার্মান ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমা 5 বছরের চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে শেষ পর্যন্ত ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। ফিলিস্তিনের সমর্থকদের ব্যাপক চাপ এবং প্রায় 5 বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পর অবশেষে ক্রীড়া সরঞ্জাম কোম্পানি পুমা ইহুদিবাদী দখলদার সরকারের ফুটবল ফেডারেশনের সঙ্গে নিজের সহযোগিতার সম্পর্ক ছিন্ন করেছে। পুমা ঘোষণা করেছে চলতি 2024 সাল শেষ হওয়ার পর ইসরায়েলের ফুটবল ফেডারেশনের সঙ্গে নিজের স্পন্সরশিপ চুক্তি আর নবায়ন করবে না। গত 5 বছরেরও বেশি সময় ধরে তেল আবিবের সঙ্গে সহযোগিতা করার কারণে ইসরায়েলকে বয়কট করার বৈশ্বিক আন্দোলনকারীদের তীব্র চাপের মুখে ছিল পুমা। আন্দোলনকারীরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য পুমার প্রতি আহ্বান জানিয়ে আসছিল। ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্সের 60 সদস্য ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছেন। তারা তেল আবিবের সঙ্গে যেকোনো ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি করা থেকে বিরত থাকার জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান। 2 স্বতন্ত্র পার্লামেন্ট মেম্বার রিচার্ড বুরগন এবং ইমরান হোসেনের নেতৃত্বাধীন এই 60 পার্লামেন্টারিয়ান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে একটি চিঠি লিখেছেন। চিঠিতে তারা বলেছেন, বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার কারণে ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। ওই চিঠিতে গত জুলাই মাসে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসির পক্ষ থেকে প্রকাশিত একটি রুলিংয়ের প্রতি ইঙ্গিত করা হয়, যেখানে আইসিসি ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইসরায়েলি দখলদারিত্বকে অবৈধ বলেছিল এবং অবিলম্বে ওই দখলদারিত্বের অবসানের আহ্বান জানিয়েছিল।